গোটা অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে একদল গোষ্ঠী। এটা তো সবার ভয়েস, এটা সবারই ওপিনিয়ন যে 1 ঘন্টার বেশি কেউ টলারেট করতে চায় না। এটা কোন স্টকে এন্ট্রি দিবেন কিংবা এক্সিট হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিন ট্রেডিং এর আগে। এই বড় জিনিসগুলি যে মনে হচ্ছে যে এখন আমরা কোনো দৃশ্যমান কাজ করতে পাইনি। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 22.3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,201.48 পয়েন্ট। লেনদেন 257 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 2,160 কোটি 23 লাখ টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 15,809 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 398 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 183টির, কমেছে 166টির এবং অপরিবর্তিত রয়েছে 49টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,529 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 29 কোটি 18 লাখ টাকা। এছাড়া 306টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 144টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 31টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রায় 30 পয়েন্ট বেড়ে 5,209 পয়েন্টে এসে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় 0.43% বেশি। এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সবচেয়ে বেশি পজিটিভ মুভমেন্ট পেয়েছে ফার্মা এবং কেমিক্যাল এবং ব্যাংক সেক্টর থেকে। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ মুভমেন্ট পেয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে। আমরা যদি আরো ডিটেলসে দেখি তাহলে দেখতে পাই রেনাটা এবং ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্ট করেছে, অপরদিকে ইসলামী ব্যাংক এবং স্কয়ার ফার্মা সবচেয়ে বেশি নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে। এই সপ্তাহে আমরা এভারেজ ডেইলি টার্নওভার যদি দেখি তাহলে 52 মিলিয়ন টাকা কমে 421 কোটি 40 লাখ টাকা এসে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় 1.2% কম। এই সপ্তাহে প্রাইস টু আর্নিং রেশিও প্রায় 9.92 টাইমস এসে দাঁড়িয়েছে। এই সপ্তাহে মূল্য পরিবর্তন বা প্রাইস চেঞ্জের দিক থেকে সিরামিক এবং পেপার প্রিন্টিং সেক্টর সবচেয়ে এগিয়ে রয়েছে, অপরদিকে নেগেটিভের দিক থেকে এনবিএফআই এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে এগিয়ে রয়েছে। এই সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে টেক্সটাইল এবং ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টরে, এবং রবি এবং ওরায়ন ইনফিউশন অ্যাজ আ কোম্পানি সবচেয়ে বেশি টার্নওভার করেছে। অপরদিকে ব্লক ট্রানজাকশনে এসিআই, বেক্সিমকো ফার্মা এবং মিডল্যান্ড ব্যাংক সবচেয়ে এগিয়ে রয়েছে। এই সপ্তাহে মূল্যমান পরিবর্তনের ক্ষেত্রে নিউ লাইন এবং আলহাজ টেক্স সবচেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে মূল্যমান পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আইসিবি, সোনালী ওয়ান মিউচুয়াল ফান্ড এবং হামি। আমরা যদি শেয়ার মার্কেট থেকে বেরিয়ে আমাদের সামগ্রিক অর্থনীতির দিকে তাকাই তাহলে আমরা প্রথমেই মনিটারি পলিসি স্টেটমেন্ট নিয়ে কথা বলতে চাই। এ সপ্তাহে সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি স্টেটমেন্ট প্রকাশ করেছে, যেখানে ইনফ্লেশন টার্গেট 7 থেকে 8% রাখা হয়েছে এই অর্থ বছরের জন্য এবং পলিসি রেট 10% রেটে অপরিবর্তিত রাখা হয়েছে। গত 2 মাস ধরে আমরা দেখছি ইনফ্লেশন কিছুটা কমে এসেছে, বাট পলিসি রেট 10% রেটই অপরিবর্তিত রাখা হয়েছে। এর ব্যাখ্যা স্বরূপ আমরা যদি বলি তাহলে ইউএসএ এবং ইন্ডিয়ার মার্কেটেও আমরা সিমিলার একটা ট্রেন্ড দেখেছি, যেখানে ইনফ্লেশন পড়ে যাওয়ার সাথে সাথেই পলিসি রেটে কোনো পরিবর্তন করা হয়নি, বরঞ্চ একটি সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট ইনফ্লেশন ড্রপ করার পরে পলিসি রেটে পরিবর্তন করা হয়েছে। আমরা ধারণা করছি বাংলাদেশের মার্কেটেও এরকম কিছু হবে। অপরদিকে ফিচ, একটি গ্লোবাল রেটিং এজেন্সি, বাংলাদেশের জন্য তাদের ইনফ্লেশনের ফোরকাস্ট 8.5% করেছে এই অর্থ বছরের জন্য। তাদের এই 8.5% ইনফ্লেশনের কারণ ছিল বাংলাদেশের পলিটিক্যাল আনসার্টেনিটি। দর্শক, মুদ্রানীতি নিয়ে আলোচনা চলমান। সরাসরি প্রভাব না ফেললেও মুদ্রানীতিতে বেশ কিছু রেট সংক্রান্ত ইস্যু থাকে যা প্রভাব ফেলে শেয়ার বাজারে। কেমন মুদ্রানীতি পেল শেয়ার বাজার সে বিষয়ে বিস্তারিত জানবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলামের কাছে। পলিসি রেট যেটা, সেই রেটটা ইজ আনচেঞ্জ, বাট এট দ্য সেম টাইম গত কয়েকদিন ধরে আমরা দেখছি, গত 1 মাস ধরে আপনার যে টি বন্ড এবং টি বিলির রেটটা ড্রাস্টিকলি কমে আসছে। সো দ্যাট ইজ এ ডিরেক্ট কোরিলেশন উইথ দ্য ইকুইটি মার্কেট অর স্টক মার্কেট। আমাদের গত 1 বছর ধরে যে সমস্যাটা, কয়েকটা সমস্যার মধ্যে একটা সমস্যা ছিল আপনার টি bond and T-bill rate was very high, almost close to 12% or 12% plus in some cases.
এটা কমে আসার কারণে যেটা হবে যে আমরা আশা করছি যে গ্র্যাজুয়ালি যদি এই কমাটা যদি কন্টিনিউ করে, গ্র্যাজুয়ালি যদি এটা ডিক্রিজ হতে থাকে, তাহলে অ্যাট ওয়ান পয়েন্ট আমরা দেখবো যে দ্য মানি ইজ বিং শিফটেড ফ্রম দ্য বন্ড টু দ্য স্টক মার্কেট। ফরেন ইনভেস্টমেন্ট ওয়াজ এ বিগ ইস্যু, কারণ হচ্ছে যে আমাদের currency has been depreciated by 50%, almost 50% in the last few years, maximum 2 years time. এখন যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ যে রেটটা সেটা দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট, এবং সেখানে মোটামুটি আশা করা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ ডেপ্রিসিয়েশন হয়েছে তার চেয়ে খুব বেশি হওয়ার কিছু নাই। তার মানে হচ্ছে যে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা স্টেবল থাকবে। গভর্নর মহোদয় সাহেব বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে ইনফ্লেশন উইল বি অ্যারাউন্ড 5%। সেটা একটা স্বস্তির ব্যাপার, কারণ ইনফ্লেশনটা যদি কমে আসে তাহলে আমাদের মিডল ক্লাসের ক্রয় ক্ষমতাটা বাড়বে, এবং ক্রয় ক্ষমতা বাড়ার একটা ভালো দিক হচ্ছে যে সেখানে যে সেভিংসটা হয়, সেভিংসের একটা পোর্শন আমাদের স্টক মার্কেটে আসে, সব সারা পৃথিবীতে আসে, আমাদের এখানেও আসবে। ব্যাংকিং খাত ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নন পারফর্মিং লোন বা এনপিএল। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ না করে খেলাপি হয়ে গোটা অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে একদল গোষ্ঠী। তবে সামনে এই এনপিএল কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদে পড়বে ইতিবাচক প্রভাব। ব্যাংকিং সেক্টর ব্যাপারে উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বাই জুন আমাদের যেই ব্যাজেল রিকোয়ারমেন্টগুলি আছে, সেই ব্যাজেল রিকোয়ারমেন্টগুলির জন্য আমাদের এনপিএল উইল হিট অ্যারাউন্ড 30%। সেখানে ব্যাংকিং সেক্টরে আমরা কিছুটা ভলাটিলিটি দেখবো, কারণ কিছু ব্যাংকে হয়তো যে এনপিএলটা ওয়াজ আন্ডারস্টেটেড, সেইগুলি আপনার বাই জুন আমরা হয়তো দেখবো যে কারেক্টিভ মেজার নেওয়া হয়েছে, সেখানে কিছুটা ভলাটিলিটি দেখবো। বাট এট দ্য সেম টাইম যে এটা ইমিডিয়েট ফিউচারে আমরা হয়তো কিছুটা ডাউনফল দেখবো, কিন্তু ইন দ্য লং রান দিস ইজ দ্য বেস্ট থিং ফর আস টু ডু, যে আমাদের ব্যাংকিং সেক্টরের যে টক্সিক অ্যাসেটগুলি আছে সেগুলি খুব ক্লিয়ার হতে হবে। উই শুড নো অ্যাবাউট দ্য এনপিএলস, উই শুড নো দ্য রিয়েল স্ট্রেংথ অফ দ্য ব্যাংকস, এবং আগামী 1-2 বছরের মধ্যে ইউ উইল সি দ্য ডেভেলপমেন্ট। দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্ট হবে, এবং ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্টের একটা ডিরেক্ট ইম্প্যাক্ট স্টক মার্কেটে থাকবে। শেয়ার বাজার সংস্কার কার্যক্রম চলছে। ইতিমধ্যে খসড়া আকারে কিছু সুপারিশও জমা দেওয়া হয়েছে কমিশনে, কিন্তু চলমান মার্কেটে যা চলছে সেগুলো মনিটরিং করার জন্য বিএসইসির নিজস্ব সার্ভিল্যান্স কেন চুপচাপ? যেখানে দর বৃদ্ধির তালিকায় উৎপাদনে নেই, বন্ধ ও লোকসানি কোম্পানিকে শীর্ষে দেখা যায়, সেখানে ভালো কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দেয়া কিংবা আস্থা ফেরানোর কথা বলা সত্যি বেমানান। আমাদের মূল সমস্যার মধ্যে একদম আপনার লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলিকে আমরা বলি, যে যেমন ধরেন অ্যাকাউন্টেবিলিটি, দ্য কোয়ালিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, সার্ভিলেন্স, মনিটরিং, গভর্নেন্স, এই ইস্যুগুলির জন্য তো আমাদের রেগুলেটর দ্য ডিসেক ইজ ওয়েল এক্সপিরিয়েন্স। এই জিনিসগুলি আপনার খুব বেশি যে আমরা দেখতে পাচ্ছি তা না, এবং যার দরুন আপনি যদি দেখেন যে আমাদের এখানে এখন পর্যন্ত গত কয়েক বছরদের যে ধারা ছিল সেই ধারাতেই আমরা আছি। এখনো ট্রেড হচ্ছে যে সব স্টক উইচ আর নট ইন অপারেশন, উইচ আর রানিং এট এ লস ফর মেনি ইয়ার্স, মানে এগুলি অবশ্যই মানে যেহেতু লিস্টিং আছে ট্রেডিং হবে, কিন্তু আমরা যেটা দেখছি যে শিফটিংটা আমরা চাচ্ছিলাম যে বাই নাও কিছু ভালো শেয়ার আসবে, ইনভেস্টর উইল হ্যাভ অপরচুনিটিস টু লুক এট দ্য বাস্কেট, যে কতগুলি ভালো শেয়ার আছে, কত টাকা ইনভেস্ট করতে পারে, যেহেতু আমাদের ইনভেস্টেবল স্টকের পরিমাণ কম। এই বড় জিনিসগুলি যে মনে হচ্ছে যে এখন আমরা কোনো দৃশ্যমান কাজ করতে পাইনি, এবং ধরেন আইপিওর একটা প্রসেসটা ইজ ভেরি লং। আমরা বলছিলাম যে স্টেট ওন এন্টারপ্রাইজ উইচ আর রানিং গুড প্রফিট তাদেরকে লিস্টিং করা হোক, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো উন্নতি দেখতে পাইনি। দর্শক, শেয়ার টকের বিশেষ আয়োজন সেক্টর বিশ্লেষণের আজকের পর্বে আলোচনা করব বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে। সামনে গরম, আসছে রোজা, চলমান বিদ্যুৎ সমস্যায় কেমন হবে সেই গরমের সাজা?
দেশে প্রাইভেট সেক্টরের বিদ্যুৎ খাতের নানা সমস্যা ও তার উত্তরণের বিষয়ে জানবো শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব জনাব ইয়াসিন আহমেদের কাছে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রেসিং ইস্যু হচ্ছে আমাদের পেমেন্ট, যেটা নিয়ে অনেক লেখালেখিও হচ্ছে, আপনারা হয়তো দেখে থাকবেন। আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট গভর্নমেন্টের সাথে আমরা করেছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের 30 থেকে 45 দিনের মধ্যে আমাদের পেমেন্টগুলো পেয়ে যাওয়ার কথা, বাট সেটা এখন প্রায় 9 থেকে 10 মাস সময় পর্যন্ত লেগে যাচ্ছে। যার ফলে আমরা যেই পাওয়ার জেনারেশনের জন্য যে র ম্যাটেরিয়াল, যে কি র ম্যাটেরিয়াল, ফার্নেস অয়েল, গ্যাস, এই বিষয়গুলো এই জিনিসগুলোকে আমরা ঠিকভাবে আনতে পারছি না। সামনের যে সামার, এই সামারে আমাদের প্রচুর পরিমাণ ডিমান্ড বেড়ে যাবে, ইরিগেশন প্লাস গরমের সময় বিভিন্ন এয়ার কুলিং সিস্টেম এগুলো বেশি চলবে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের যে ফার্নেস অয়েল বেস যে পাওয়ার প্ল্যান্টগুলো, এগুলোকে চালানো খুব দরকার হয়ে যাবে সরকারের জন্য। তো ওই সময় যদি আমাদের এই যে এখনকার যে পেমেন্টের সিচুয়েশন, এটা যদি ইমপ্রুভ না হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ফুল ক্যাপাসিটি রান করা একটু টাফ হয়ে যাবে। কারণ আমরা যদি পেমেন্ট না পাই, আমরা তো আসলে কীভাবে আমরা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করবো? আপনি কতক্ষণ লোডশেডিং টলারেট করতে পারবেন? হ্যাঁ, আপনি কিন্তু বলবেন যে ভাই 1 ঘন্টার বেশি আমার পক্ষে সম্ভব না। তো এটা তো সবার ভয়েস, এটা সবারই ওপিনিয়ন যে 1 ঘন্টার বেশি কেউ টলারেট করতে চায় না এটা। তো গভর্নমেন্টকেও এটাকে ওইভাবেই প্রায়োরিটাইজ করতে হবে যে না, এটা যাতে না হয়। গভর্নমেন্টের লিমিটেড রিসোর্স আছে, সেটা মানি, বাট সেই লিমিটেড রিসোর্স থেকেই এইদিকে একটু নজর দিতে হবে আর কি। এইদিকে রিসোর্সের অ্যালোকেশনটা একটু বাড়াতে হবে। প্রয়োজনে বিদ্যুতের ট্যারিফ যেটা রিটেল লেভেলে আছে, সেটা হয়তো বাড়ালেও বাড়ানো যেতে পারে। বিকজ যেহেতু আপনার বিদ্যুৎ জেনারেট করতে যা কিছু আমাদের লাগে, সব কিছুই যদি অনেক দাম বেড়ে গেছে, তো সেইটার একটা অ্যাডজাস্টমেন্টেরও দরকার আছে। শেয়ার বাজারে বিদ্যুৎ খাতের যেসব কোম্পানি রয়েছে, তাদের বন্ধ হওয়া কিংবা গোয়িং কনসার্ন থ্রেট হচ্ছে মেয়াদ না বাড়ানো। ইতিমধ্যে আমরা দেখেছি বিদ্যুৎ চুক্তির মেয়াদ না বাড়ানোয় ডোরিন পাওয়ারের ফ্যাক্টরি বন্ধের পাশাপাশি সম্পদ সহ বিক্রি করে দিতে। এর কি কোনো বিকল্প নেই? এই গোয়িং কনসার্ন নিয়ে আমরা যখন লিস্টেড হই, আমাদেরকে স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও আমাদেরকে প্রশ্ন করেছি। সেটা হচ্ছে যে আমরা তো আসলে এক জায়গায় বসে থাকবো না, আমরা এই পাওয়ার প্ল্যান্ট থেকে যেই আমাদের যে ক্যাপিটাল বেস তৈরি হবে, সেখান থেকে আমরা ডাইভার্সিফাই করবো। আমাদের আরও পাওয়ার প্ল্যান্টে হয় আমরা যাব, যদি সেটা না পারি অন্য বিজনেসে আমরা যাব। লাইক আমাদের শাহজিবাজার পাওয়ার লিস্টেড হওয়ার বছরখানেকের মধ্যেই কিন্তু আমরা একটা রিফাইনারি প্ল্যান করেছি এবং এটা 90% ওন করে শাহজিবাজার পাওয়ার। দেন আমরা আরেকটা পাওয়ার প্ল্যান্ট করেছি মিডল্যান্ড পাওয়ার, সেটাও শাহজিবাজার পাওয়ার 49% ওন করে। দেন আরেকটা পাওয়ার প্ল্যান্ট করেছি আমরা 2018 সালের দিকে, মিডল্যান্ড ইস্ট, সেটা হচ্ছে 150 মেগাওয়াট। তো আমরা কিন্তু গ্রো করছি। সো আমরা আর ওই শাহজিবাজারের মধ্যে পড়ে নেই। তো যারা বিদ্যুৎ সেক্টরের থেকে বাজারে লিস্টেড হয়েছে, আমরা এক্সপেক্ট করি যে তারাও নিশ্চয়ই এরকম কোনো প্ল্যান করবে। যদি ক্যাপিটাল একদম মানে সব কিছু যদি ডিভিডেন্ড হিসেবে দিয়েই দেয় তো দিয়ে দিল, আর যদি কিছু রিটেইন করে সেটা থেকে যাতে আরও গ্রোথ এবং নতুন নতুন বিজনেসে তারা যায়। তো সেই ক্ষেত্রে আর গোয়িং কনসার্ন সেটা থাকবে না। নতুন বিজনেসে চলে গেলে একটা বিজনেস বন্ধ হয়ে গেলে আরেকটা স্ট্যান্ড করবে। দর্শক, যে কোনো পেশাদার টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার পূর্বে খেলোয়াড়রা পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্র্যাকটিস করে মূল খেলায় অংশগ্রহণ করে থাকেন। তেমনি পুঁজিবাজারও প্রবেশ করতে গেলে এ সম্পর্কে জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ নেয়ার কোনো বিকল্প নেই। বিনিয়োগ শিক্ষার আজকের পর্বে জানাবো শেয়ার ব্যবসায় কিভাবে সফল হন। শেয়ার বাজারে সফল হতে গেলে শুরুতেই থাকতে হবে ট্রেডিং প্ল্যান। কোন স্টকে এন্ট্রি দিবেন কিংবা এক্সিট হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিন ট্রেডিং এর আগে। অবশ্য ট্রেড শুরুর পূর্বেই আপনাকে ভালো করে অ্যানালাইসিস করে যৌক্তিক কারণ দাঁড় করাতে হবে কেন আপনি সংশ্লিষ্ট শেয়ারে প্রবেশ করবেন নাকি বের হয়ে যাবেন। শেয়ার বাজারে অধ্যয়ন, শৃঙ্খলা ও অভিজ্ঞতা, এই তিনের সমন্বয়ে ব্যর্থতা এড়াতে পারেন যে কোনো ব্যক্তি। এই জন্যই একজন সফল বিনিয়োগকারীকেও মার্কেটের খুঁটিনাটি বিষয়ে সম্পর্কে সারা জীবন শিখতে হয়, কারণ মার্কেট সর্বদা গতিশীল ও জেতার কৌশল পরিবর্তনশীল। আপনার প্রতিটি বিনিয়োগের পেছনে কারণ থাকতে হবে, প্রয়োজনীয় তথ্য উপাত্তের বিশ্লেষণমূলক রিপোর্ট থাকতে হবে, প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে ভালো সুযোগের অপেক্ষায় থাকতে হবে। ডিভার্সিফিকেশনে ঝুঁকি কমে, আবার অতিরিক্ত ডিভার্সিফিকেশন ভালো নয়, কারণ অল্প সংখ্যক স্টকের মুভমেন্ট ফলো করা সহজ হয়। আপনার পুঁজি ও সময় অনুযায়ী বিভিন্ন সেক্টর হতে মোট 3 থেকে 6টি স্টক দিয়ে আপনার পোর্টফোলিও সাজান।
মূলধনের সমস্ত অংশ দিয়ে শেয়ার না কিনে কিছু নগদ টাকা হাতে রাখুন। যে কোনো সময় সুযোগ আসতে পারে, নগদ টাকা না থাকলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। টানা উত্থানের পর অবশেষে কারেকশন হয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.12% কমে দাঁড়িয়েছে 44,369 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.16% কমে দাঁড়িয়েছে 6,052 পয়েন্ট। এদিকে চাঙ্গা অবস্থা ধরে রেখেছে ইউরোপের শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.40 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8,763 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 2.88% বেড়ে দাঁড়িয়েছে 22,534 পয়েন্ট। যুক্তরাষ্ট্রে কারেকশন, ইউরোপে চাঙ্গা, অন্যদিকে মিশ্র অবস্থা রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.01% কমে দাঁড়িয়েছে 39,461 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সিক কম্পোজিট 1.89% বেড়ে দাঁড়িয়েছে 3,332.48 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 2.46% কমে দাঁড়িয়েছে 76,139 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 356 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,12,569 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।